দুপুরের বাংলাদেশে আমন্ত্রণ, শিরোনাম জানাবো শুরুতে। রপ্তানির আড়ালে বেক্সিমকোর প্রায় ১,০০০ কোটি টাকা পাচার। মতিঝিল থানায় সালমান এফ রহমান সহ ২৮ জনের বিরুদ্ধে সিআইডির ১৭ মামলা। প্রধান উপদেষ্টার কার্যালয়ে চলছে অন্তর্বর্তী সরকারের প্রথম একনেক সভা। আওয়ামী লীগের করা বাজেট থেকে ১ লক্ষ কোটি টাকা ছেঁটে ফেলার প্রস্তুতি। এবার আরও কয়েকটি হত্যা মামলায় সালমান, আনিসুল, পলককে গ্রেফতার দেখানো হলো। সাবেক আইজিপি মামুন এবং বিচারপতি মানিক জেল হাজতে। ভোল পাল্টে পদোন্নতিও বাগিয়ে নিচ্ছেন আওয়ামী আমলের সুবিধাভোগী কয়েকজন পুলিশ কর্মকর্তা। বাহিনীর সংস্কার নিশ্চিতে চিহ্নিত করার তাগিদ। আমাকে চাকরি থেকে বাধ্যতামূলক অবসর দিয়ে দিচ্ছে, তো অবসর দেওয়া মানে তো মামলা শেষ। নতুন করে কোন বিবেচনায় আপনাকে আবার চাকরি দেওয়া হলো? চাকরি যারা দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় তারা জিজ্ঞাসা করে। পুরো প্রক্রিয়ার মধ্যে সম্পূর্ণভাবে বস্তুনিষ্ঠতা, যোগ্যতা, দক্ষতার উপর ভিত্তি করে নির্ধারিত হবে। রাজধানী সহ সারা দেশে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ। সোহরাওয়ার্দী হাসপাতালেই দিনে ভর্তি হচ্ছেন ২০ থেকে ২২ জন, ঘটছে প্রাণহানি। উঠে দাঁড়াতে পারিনি, সকালবেলা কাঁপায় জ্বর আসে। জ্বর ছাড়া পেট ব্যথা ছিল, শরীর হাত পা ব্যথা গিরে গিরে। পেজার বিস্ফোরণে হিজবুল্লাহ যোদ্ধাদের মৃত্যুর জন্য ইসরায়েলকে দায়ী করে মোক্ষম শাস্তির হুঁশিয়ারি দিল সশস্ত্র গোষ্ঠীটি। প্রতিরোধে প্রস্তুত নেতানিয়াহু প্রশাসন। কাল চেন্নাইয়ে ভারতের বিপক্ষে প্রথম টেস্টে মাঠে নামবে বাংলাদেশ। চ্যালেঞ্জ নিতে প্রস্তুত টাইগাররা, জানালেন কোচ। শিরোনামগুলো জানাচ্ছিলাম দর্শক। এছাড়াও দেশ বিদেশের আরো খবর নিয়ে দুপুরের বাংলাদেশে আপনাদের সঙ্গে থাকবো আমি জান্নাতুল কলি। দেশ থেকে $৮৩ মিলিয়ন বা ১,০০০ কোটি টাকার সমপরিমাণ অর্থ পাচারের অভিযোগে ক্ষমতাচ্যুত শেখ হাসিনা সরকারের বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমানের বিরুদ্ধে মামলা করেছে সিআইডি। মতিঝিল থানায় এ বিষয়ে মোট ১৭টি মামলা হয়েছে। অভিযুক্ত আরও ২৭ জন। বাংলাদেশ থেকে পণ্য রপ্তানি করেছে পিতা সালমান এফ রহমান। সেই পণ্য দুবাই বসে কিনেছে পুত্র প্রতিষ্ঠান। এই পণ্যের কাঁচামাল কিনতে রিজার্ভ থেকে ডলার ধার দিয়েছে বাংলাদেশ ব্যাংক। নির্ধারিত সময়ে সেই অর্থ দেশে আসেনি। এভাবে সংযুক্ত আরব আমিরাত, দুবাই সহ ৩টি দেশে আটকে গেছে প্রায় $৮৩ মিলিয়ন। রপ্তানির আড়ালে অর্থ পাচারের এই আয়োজন সম্পন্ন করেছে বেক্সিমকো গ্রুপের ভাইস চেয়ারম্যান সালমান এফ রহমান এবং তার ছেলে আহমেদ শায়ান ফজলুর রহমানের দুবাই ভিত্তিক প্রতিষ্ঠান আর গ্লোবাল। সিআইডি বলছে বেক্সিমকো গ্রুপের ১৭টি প্রতিষ্ঠানের নামে গত ১২ বছরে ৩টি দেশে পোশাক রপ্তানি দেখিয়ে এই টাকা পাচার করা হয়েছে। এ বিষয়ে আরো জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী রিমন রহমান। রিমন, একটু জানাবেন অর্থ পাচারের এই অভিনব পদ্ধতি সম্পর্কে মামলা আর কি বলা হয়েছে, বিস্তারিত কি তথ্য পেয়েছেন এই প্রসঙ্গে? সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি খাত বিষয়ক যে উপদেষ্টা সালমান এফ রহমান, তার যে অর্থ পাচারের বিষয়টি সেটি কিন্তু দীর্ঘদিন ধরে আলোচনায় ছিল এবং সেই আলোচনার কিন্তু যে সিআইডি যে প্রতিবেদন দিল বা মামলা করলো, সেই মামলায় কিন্তু একটি স্পষ্ট হলো এবং বহুদিন ধরেই কিন্তু আলোচনায় ছিল যে রপ্তানির আড়ালে যে অর্থ পাচারের যে দিকটি সরকারের বিভিন্ন প্রতিষ্ঠান বিভিন্ন ভাবে এটি আলোচিত হলেও সেটি কিন্তু কাউকে ধরা হচ্ছিল না বা সঠিকভাবে তদন্ত করা হচ্ছিল না। সেই তদন্ত একটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে করাতে কিন্তু এটি স্পষ্ট হলো যে বাংলাদেশ থেকে যে বড় অঙ্কের অর্থ এই রপ্তানির আড়ালে চলে যায় সেটি কিন্তু স্পষ্ট হলো এবং তার মাধ্যমে এটি দেখা গেল যে আসলে $৮৩ মিলিয়ন অর্থাৎ প্রায় ১,০০০ কোটি টাকা মতো যে অর্থ ২০২১ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত এই যে কয়েক বছরে যে রপ্তানি করা হয়েছে সেই রপ্তানির টাকা কিন্তু বাংলাদেশে আসেনি, অর্থাৎ বাংলাদেশের রিজার্ভ, সেই রিজার্ভে কিন্তু জমা হয়নি। যার ফলে যে ডলার সংকটের কথা বলা হয়, রিজার্ভ সংকটের কথা বলা হয়, এইসব কারণেই কিন্তু এই সংকটগুলো হচ্ছিল। অর্থাৎ এই অর্থ বাংলাদেশে আসলে বাংলাদেশের যে রিজার্ভ সমৃদ্ধ হতো, পাশাপাশি বাংলাদেশের উন্নয়নের ক্ষেত্রে কিন্তু আরো বেশি ত্বরান্বিত হতো বা আরো বেশি চাঙ্গা হতো। সরকারের সাথে থেকে বা সরকারের কাছে থেকে এই ধরনের অর্থ পাচারের ক্ষেত্রে যে সুযোগ নেওয়া বা পাচার করা, এটা কিন্তু খুবই বিস্ময়
এবং সে বিষয়ে কিন্তু এই সরকার যে মামলা করেছে 28 জনের বিরুদ্ধে, সেই মামলা কিন্তু পল্টন থানায় হয়েছে এবং সেই পল্টন থানা কর্তৃপক্ষ কিন্তু এই বিষয়ে কিন্তু ইতিমধ্যে কার্যক্রম শুরু করেছে। অর্থাৎ যে সকল প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে মামলা হয়েছে সেই মামলাগুলো যেসব প্রতিষ্ঠানের কারা রয়েছে, কিভাবে চলছে, এখন বর্তমানে কি অবস্থায় চলছে, সে বিষয়গুলো কিন্তু যাচাই বাছাই করা হচ্ছে। পাশাপাশি যারা এই মোট 28 জনের বিরুদ্ধে মামলা হয়েছে সেই 28 জন এখন কোথায় রয়েছেন, তারা কি কার্যক্রম পরিচালনা করছেন, সেই বিষয়গুলো কিন্তু এখন তদন্তে চলে এসেছে। অর্থাৎ সেই প্রতিষ্ঠানে কিন্তু কারা রয়েছেন তাদেরকে ধরার বা তাদেরকে আইনের আওতায় নিয়ে আসার একটি প্রক্রিয়াগত দিক যেটি রয়েছে সেই দিকগুলো কোনো যাচাই বাছাই করা হচ্ছে। পাশাপাশি যেটি বলা হয় যে রপ্তানি আড়ালে যে অর্থ পাচার, সেই অর্থ পাচারের দিকগুলো কিন্তু বন্ধ করার ক্ষেত্রে সরকার, এই অন্তর্বর্তীকালীন সরকার বিভিন্ন উদ্যোগ নিচ্ছে এবং সেই উদ্যোগগুলো কিন্তু এখন শুরু হয়েছে, কিন্তু তার আগে এই গত কয়েক বছরে অর্থাৎ 15 বছর বা তারও বেশি সময় ধরে যে অর্থ পাচার হয়েছে শুধু বলাই হয়েছে, কিন্তু সেই অর্থ পাচারের বড় একটি অঙ্ক, সেই অঙ্ক কিন্তু আসলে সেই অর্থগুলো আসেনি। সেই অর্থ না আসার কারণে কিন্তু একটি বড় ধরনের প্রতিবন্ধকতা বা আর্থিক ক্ষেত্রে একটি বড় ধরনের নৈরাজ্য তৈরি হয়েছে। সেই নৈরাজ্যের দিকগুলো কিন্তু কারা কারা এর পেছনে ছিলেন, একটি প্রতিষ্ঠানের একটি অনুসন্ধান হলো এবং সেই অনুসন্ধানে কিন্তু এটি বেরিয়ে এলো। কিন্তু অনেক প্রতিষ্ঠান রয়েছে, অনেক নামি দামি প্রতিষ্ঠান রয়েছে বাংলাদেশ থেকে পণ্য রপ্তানি করে, কিন্তু সেই রপ্তানিকৃত অর্থ কিন্তু বাংলাদেশে আসে না, যার ফলে কিন্তু একটি সংকট, বড় ধরনের সংকট তৈরি হয়েছে। সেই সংকটটা তৈরি করার যারা দায়ী তাদেরকে এই সরকার হয়তো অনুসন্ধান করে বের করবে। কিন্তু এখন যদি বলা যায় যে পল্টন থানায় এই মামলাগুলো যেগুলো হয়েছে সেই মামলার ক্ষেত্রে সার্বিকভাবে যাচাই বাছাই করা হচ্ছে। ধন্যবাদ আপনাকে রিমন আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। চলছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রথম একনেক সভা। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে আলোচনা হচ্ছে 5 প্রকল্প নিয়ে। ব্যয় ধরা হয়েছে 3,500 কোটি টাকা। এর মাঝে একটি প্রকল্পের মেয়াদ বৃদ্ধির জন্য উপস্থাপন করা হয়েছে। নিয়ম অনুযায়ী একনেক সভা সবসময় পরিকল্পনা কমিশনের এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হলেও এবার জায়গা বদলেছে। প্রথমবারের মতো প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত হচ্ছে এই সভা। তালিকায় থাকা প্রকল্পের মধ্যে 2টি জ্বালানি খাতের, একটি বাখরাবাদ মেঘনাঘাট হরিপুর গ্যাস সঞ্চালন পাইপলাইন নির্মাণ প্রকল্প আর অন্যটি সুন্দরপুর শ্রীকাইল ও জামালপুরের কূপ উন্নয়ন এবং খনন প্রকল্প। এর বাইরে নারীর ক্ষমতায়ন, পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে টেকসই সামাজিক সেবা এবং লাঙ্গলবন্ধ মহাষ্টমী পুণ্য স্নান উৎসবের অবকাঠামো উন্নয়ন প্রকল্প নিয়ে আলোচনা হবে একদিকে। সভা শেষে বিকেলে এ বিষয়ে ব্রিফ করবেন পরিকল্পনা উপদেষ্টা ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদ। প্রকল্প নেওয়া হয়েছে কিন্তু নেই অর্থের যোগান। বড় রাজস্ব লক্ষ্য ধরা হলেও আদায় কিভাবে হবে নেই তার পরিকল্পনা। মূল্যস্ফীতি কমিয়ে আর প্রবৃদ্ধি বাড়িয়ে ঠিক করা হয় কৃত্রিম লক্ষ্যমাত্রা। নানা গোজামিল করে জাতির সামনে বাজেট দেয় শেখ হাসিনা সরকার। পরিবর্তিত সময়ে সেই বাজেট সংশোধনের উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তী সরকার। ছেটে ফেলা হতে পারে 1 লাখ কোটি টাকা। বিশ্লেষকরা বলছেন বাস্তবতা বিবেচনা করে বাজেট তৈরি করা দরকার। ফাঁপা উন্নয়ন পরিকল্পনা আর মন ভোলানো প্রতিশ্রুতি দিয়ে সংসদে তুলে ধরা হয় চলতি অর্থ বছরের বাজেট, যেখানে অগ্রাহ্য করা হয় আর্থিক খাতের প্রচণ্ড চাপ। অর্থবছর শুরুর পর থেকেই তৈরি হয় টানাপোড়েন, চাপে পড়ে সরকার, থমকে যায় বাজেট বাস্তবায়নের কার্যক্রম, বাড়তে থাকে ঋণের অঙ্ক। তাই পরিবর্তিত সময়ে বাজেট সংশোধনের উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। কাজ শুরু করে দিয়েছে অর্থ বিভাগ। চলতি বাজেটে রাজস্ব লক্ষ্য ধরা হয় 5,41,000 কোটি টাকা। আগের অর্থ বছরের চেয়ে 7.36 বেশি। এনবিআর ঘাড়ে চাপিয়ে দেওয়া হয়েছে বড় লক্ষ্য। অভিযোগ আছে নানা সুপারিশে বড় বড় প্রতিষ্ঠানের কর ছাড় দিয়ে রেখেছে আগের সরকার। পরিবর্তিত সময়ে রাজস্ব লক্ষ্য যৌক্তিক পর্যায়ে নিয়ে আসা হবে। রাজস্ব বাজেটে কিন্তু প্রচুর পরিমাণ অপচয় আছে। এই অপচয়টাকে কমিয়ে আনলে কিন্তু আমাদের রাজস্ব বাজেটটা অনেক বেশি মনে হয় উৎপাদনশীল হবে। এখন পুরো জায়গাতে যেমন একটা অস্থিরতা চলছে, তেমনি করে এই রাজস্ব কাঠামোতেও বা সে সমস্ত যে লোকবল রয়েছে তারাও কিন্তু আগের মতো করে এখন আর সেই রাজস্ব আদায় করতে পারছেন না। তো ব্যবসায়ীরা সহযোগিতা করছে না, কারণ ব্যবসায়ীদের কিন্তু অনেক ক্ষতি হয়ে গেছে এই সময়টাতে। বার্ষিক উন্নয়ন কর্মসূচি বা এডিপি নিয়েও উঠেছে প্রশ্ন। চলতি বাজেটে জোরতালে দিয়ে তুলে ধরা হয় উন্নয়ন কাজের ফিরিস্তি। অর্থ বরাদ্দ না দিয়েই হাতে নেওয়া হয় প্রকল্প। অর্থের যোগান না থাকলেও জনগণের সামনে তুলে ধরা হয় উচ্চাভিলাষী উন্নয়ন পরিকল্পনা। রাজনৈতিক ফায়দা নিতেই দীর্ঘ হয় তালিকা।
শতাধিকের বেশি, অনেক বেশি প্রকল্প ছিল যেগুলোতে কিন্তু প্রকল্প আছে কিন্তু তাকে কোনো অ্যালোকেশন নাই। আবার অনেক প্রকল্প আছে যেগুলো রাজনৈতিক কারণে নেওয়া হয়েছে। উন্নয়ন প্রকল্পগুলো নিয়ে এখন অ্যাসেসমেন্ট চলছে এবং দেখা যাচ্ছে তারা খতিয়ে দেখছেন অনিয়ম কতটুকু হয়েছে বা অতিরিক্ত খরচ হয়েছে কিনা, সেই মূল্যায়নগুলো করা হচ্ছে। এই অবস্থায় উন্নয়ন সহযোগীরা সেই অর্থে হয়তো নতুন কোনো প্রকল্পে ঋণ নাও দিতে পারেন। দীর্ঘ সময় ধরে চলমান আছে উচ্চ মূল্যস্ফীতি, প্রবৃদ্ধির হারেও সুখবর নেই। কিন্তু চলতি বছরে এই দুই সূচকে স্বস্তি ফিরবে বলে বাজেটে লক্ষ্য ঠিক করেন সাবেক অর্থমন্ত্রী। তথ্যপত্র নয়-ছয় করে জনগণকে বিভ্রান্ত করা হয় দিনের পর দিন। বিগত সরকারের বিশেষ করে একটা উদ্দেশ্য ছিল যে মূল্যস্ফীতি কম করে দেখিয়ে আপনার প্রবৃদ্ধিটাকে অনেক বেশি কৃত্রিমভাবে অনেক ক্ষেত্রে এটাকে উচ্চতর দেখিয়ে একটা ভাবা নেওয়ার একটা পরিকল্পনা, যে না আমরা দেশটাকে খুবই দ্রুততার সঙ্গে আমরা আমাদের লক্ষ্যমাত্রায় নিয়ে যাচ্ছি। আর তথ্য উপাত্তগুলোর বিশ্বাসযোগ্যতা অর্জন করতে হবে। 2024-25 অর্থ বছরের বাজেটের আকার 7,97,000 কোটি টাকা। সব মিলিয়ে এই বাজেট থেকে 1 লাখ কোটি টাকা কাটছাট করার চিন্তা করছে অর্থ বিভাগ। রিমন রহমান, যমুনা নিউজ, ঢাকা। লালবাগ, বাড্ডা ও আদাবর থানায় দায়ের করা কয়েকটি হত্যা মামলায় সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, জুনায়েদ আহমেদ পলক, বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক এবং সাবেক আইজিপি আব্দুল্লাহ আল মামুনকে নতুনভাবে গ্রেফতার দেখানো হয়েছে। তাদের জেল হাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। বুধবার সকালে তাদের নতুন 17টি মামলায় গ্রেফতার দেখাতে কারাগার থেকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হয়। পরে উভয় পক্ষের শুনানি শেষে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাকি আল ফারাবির আদালত তাদের জেল হাজতে পাঠানোর আদেশ দেন। এই সময় তাদের রিমান্ডের কোনো আবেদন করেনি পুলিশ। এর আগেও কয়েকটি মামলায় গ্রেফতার হয়ে রিমান্ডে ছিলেন সালমান এফ রহমান, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক এবং সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। তাদের যথাক্রমে 3টি এবং 2টি মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। তবে প্রথমবারের মতো ঢাকার আদালতে তোলা হলো সাবেক বিচারপতি মানিককে। তাকে 6 মামলায় গ্রেফতার দেখানো হলো। সালমান এফ রহমান সাহেব, তারপরে পলক, আনিসুল হক এবং দেখা যাচ্ছে যে সালমান এফ রহমান সাহেব, ওনাদেরকে সন্ন্যাস দেখানো হয়। সব মিলে মোট হচ্ছে প্রায় 10 থেকে 12টা মামলাতে তাদেরকে সন্ন্যাস দেখানো হয়েছে। স্বাধীনতার মুক্তির জন্য উনি যতগুলি জাজমেন্ট হয়েছে সব ওনার আমলে এবং ওনার সময়ে সেটা হয়েছে। আমরা বলেছি ওনার বিরুদ্ধে যে অভিযোগ হয়েছে অভিযোগগুলি সম্পূর্ণ ভিত্তিহীন। এদিকে সচিবালয়ে সংঘর্ষের ঘটনায় শাহবাগ থানায় দায়েরকৃত মামলায় 22 আনসার সদস্যকে গ্রেফতার দেখানো হয়েছে। এর মাঝে 7 জনের 3 দিনের রিমান্ড দিয়েছেন আদালত। এ বিষয়ে সহকর্মী ফয়সাল মাহমুদের কাছ থেকে আরো তথ্য জানবো। ফয়সাল, একটু জানাবেন, আপনি তো সিএমএম আদালতে আছেন, সচিবালয়ে ভাঙচুর নাশকতার মামলার শুনানিতে কি নির্দেশ দিল আদালত, কি জানতে পারলেন? কলি, নতুন করে যে 22 আনসার সদস্যকে শাহবাগ থানার মামলায় অন্তর্ভুক্ত করা হয়েছে, তারা কিন্তু এর আগে যে শুরুর দিকে সচিবালয়ে ভাঙচুরের ঘটনায় যে 4টি মামলা হয়েছিল, শাহবাগ, পল্টন, রমনা, এছাড়াও বিমানবন্দর থানায় যে 4টি মামলা হয়েছিল, সেই মামলাগুলোরও আসামি ছিলেন তারা। তবে এই 22 জনকে বিশেষ করে নতুন করে শাহবাগ থানায় যে মামলাটি হয়েছে সেখানে অন্তর্ভুক্ত করা হয়েছে এবং আজকে তাদের আবারও আদালতে তোলা হয়েছে। তাদের বিষয়ে সেই 22 জন থেকে নতুন করে 7 জনকে আদালত 3 দিন করে রিমান্ডে পাঠিয়েছেন। অধিকতর তাদের কাছ থেকে আরো তথ্য বের করার জন্য পুলিশ তাদেরকে রিমান্ড চেয়েছিলেন। সে জায়গায় আদালত শুনানি শেষে তাদেরকে 3 দিন করে মঞ্জুর করেছেন এবং বাকিদের সবাইকে এরপরে আদালতে পাঠিয়ে দেন আদালত। কিন্তু এর বাইরে আনসারদের বাইরে আপনি জানেন যে সকালেই কিন্তু বিগত সরকারের বেশ কয়েকজন মন্ত্রী এবং কয়েকজন সরকারি কর্মকর্তা, সাবেক বিচারপতিকেও আদালতে তোলা হয়েছে। সেখানেও কিন্তু নতুন করে তাদেরকে রিমান্ডে না দিলেও কিন্তু নতুন বেশ কয়েকটি মামলায় একাধিক থানায় তাদেরকে নতুন করে 17টি মামলায় নতুন করে গ্রেপ্তার দেখানো হয়েছে। তার মধ্যে বিচারপতি মানিক, তাকে প্রথমবারের মতো ঢাকার আদালতে তোলা হয়েছে এবং তাকে সর্বোচ্চ 6
ছয়টি মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। তবে আমরা তার বিষয়ে জানতে পেরেছি যে দুপুর নাগাদ তাকে হয়তো আদালতে তোলা হতে পারে। নতুন করে তার যে 6টি মামলা, হত্যা মামলা সবগুলোই, সেই মামলাগুলো হয়তো কয়েকটি মামলায় তার রিমান্ড চাইতে পারেন পুলিশ। সেই জায়গায় এখনো পর্যন্ত আমাদের কাছে আসলে কলি তেমন কোনো তথ্য নিশ্চিত হতে পারেনি। তবে কিছুক্ষণের মধ্যে হয়তো আনতে পারে আদালতে, সেটি এখন পর্যন্ত আমাদেরকে আদালতের আইনজীবী। ধন্যবাদ আপনাকে ফয়সাল। আওয়ামী সরকারের আমলে যেসব পুলিশ কর্মকর্তা নানা সুবিধা ভোগ করে গড়েছেন সম্পদের পাহাড়, তারাই এখন ভুল পাল্টেছেন। নানা অপরাধে চাকরিচ্যুত কর্মকর্তারা নিজেদের সুবিধা বঞ্চিতদের দাবি করে 5 আগস্টের পর বাগিয়ে নিচ্ছেন পদোন্নতি। খোদ পুলিশ বাহিনীর মধ্যেই এই নিয়ে চলছে তীব্র সমালোচনা। বিশ্লেষকরা বলছেন, সব আমলে সরকারের কাছের লোক হতে চাওয়াদের চিহ্নিত করতে না পারলে পুলিশ কার্যকরী সংস্কার অসম্ভব। আইনশৃঙ্খলা বাহিনীর সমালোচিত সেসব কর্মকর্তাদের নিয়ে আব্দুল্লাহ তুহিনের ধারাবাহিকের আজ থাকছে প্রথম পর্ব। বছরের পর বছর কাজ করেছেন শেখ হাসিনা সরকারের অন্যায় আদেশ বাস্তবায়নে। অত্যন্ত ঘনিষ্ঠ ছিলেন দানব হয়ে ওঠা পুলিশের শীর্ষ কর্মকর্তা বেনজিরের। তিনি 15 ব্যাচের সাবেক অতিরিক্ত ডিআইজি ব্যারিস্টার জিল্লুর রহমান, একই ব্যাচের সাবেক এসবি প্রধান মনিরুল ইসলামের ঘনিষ্ঠ বন্ধু। সেই সুবাদে সন্তানের অসুস্থতার কথা বলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে নিয়েছেন মোটা অঙ্কের অনুদান। দিনের পর দিন কর্মস্থলে অনুপস্থিত থাকা ও অসুস্থতার কারণে গ্রামের বাড়িতে থাকার কথা বলে মাসের পর মাস বিদেশে অবস্থান করার বিষয়টি ধরা পড়ে বিভাগীয় তদন্তে। এছাড়াও ক্ষমতার অপব্যবহার, প্রতারণা সহ একের পর এক অপরাধের কারণে বরখাস্ত হয়েছিলেন 2021 সালে। 5 আগস্টের গণবিপ্লবে সরকার পতনের পর সেই কর্মকর্তাই এখন ভোল পাল্টে চলে এসেছেন সামনের সারিতে। বিএনপিপন্থী বঞ্চিত পুলিশ কর্মকর্তা পরিচয়ে রাষ্ট্রপতি নির্বাহী আদেশে চাকরিতে ফিরে প্রথমে পুলিশ সুপার এবং পরে ডিআইজি হিসেবে পদোন্নতি বাগিয়ে নেন। এমনকি বিএনপির এক শীর্ষ নেতার ঘনিষ্ঠ হওয়ায় ব্যারিস্টার জিল্লুর বদলি ও পদোন্নতি পেয়েছেন বলেও প্রচার চালাচ্ছেন। আমার নামে বিভাগীয় মামলা থাকলে আমাকে যেন চাকরি থেকে বাধ্যতামূলক অবসর দিয়ে দিছে। তো অবসর দেওয়া মানে তো মামলা শেষ। অনুপস্থিতির বিষয়টা যেটা প্রমাণিত হয়েছিল, আপনি বেতন ভাতা দিয়েছেন না বলে বিদেশে গিয়েছেন, এই ধরনের এগুলো কি সব কি ডিসমিস হয়ে গেছে? ওই কারণেই তো আমাকে চাকরি থেকে ডিসমিস করলো। নতুন করে কোন বিবেচনায় আপনাকে আবার চাকরি দেওয়া হলো? সেটা চাকরি যারা দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় তারা জিজ্ঞাসা করেন, স্বরাষ্ট্র সচিবকে জিজ্ঞাসা করেন। এমন আরেক কর্মকর্তার নাম গোলাম রসুল, পুলিশ স্টাফ কলেজের ডিআইজি। সবশেষ বঙ্গবন্ধু কর্নার নির্মাণ, বঙ্গবন্ধু বন্দনা, পুলিশ গবেষণা ও উন্নয়নে বঙ্গবন্ধু সেন্টারের প্রস্তাব তৈরি করেন নিজ উদ্যোগে। এমনকি ঊর্ধ্বতন কর্মকর্তাদের পাশ কাটিয়ে সরাসরি মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠিয়ে নিজেকে সরকারের একনিষ্ঠ প্রমাণে ছিলেন মরিয়া। অনুষ্ঠান তো একা করার সুযোগ নেই, অনুষ্ঠান তো এটা ঠিক না। না মানে আপনার সিনিয়রদের পরামর্শ ছাড়াই, তাদের সাথে পরামর্শ না করে সরাসরি মন্ত্রণালয়ে দিয়ে আসতেন? না না, এটা সুযোগ নেই। যদিও পুলিশ সদর দপ্তর বলছে, বিগত সরকারের আমলে যাদের বিরুদ্ধে দুর্নীতি, অনিয়ম ও অপকর্মের অভিযোগ রয়েছে, কোনোভাবেই তাদের প্রশ্রয় দেওয়া হবে না। আমাদের যে কোনো ল্যাপস যদি হওয়া স্বাভাবিক এবং হয়েছে, সেই ল্যাপসের ক্ষেত্রে একটা যে বিধান আছে, ফৌজদারি কার্যবিধি, সার্ভিস রুলস, সেগুলি আলোকে আমাদের অ্যাডমিনিস্ট্রেটিভ ব্যবস্থা এবং আইনি ব্যবস্থা এটি চলমান। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামানের মতে বিষয়টি যথেষ্ট উদ্বেগের। নিয়োগ, পদোন্নতি, বদলি, এই পুরো প্রক্রিয়ার মধ্যে সম্পূর্ণভাবে বস্তুনিষ্ঠতা, যোগ্যতা, দক্ষতার উপর ভিত্তি করে নির্ধারিত হবে। এখানে পরিচয়, কে কোন জেলা থেকে আসছে, কার কোন রাজনৈতিক আনুগত্য বা কার পরিবারের কোন ধরনের রাজনৈতিক সংশ্লিষ্টতা ছিল বা ছিল না, এই ধরনের বিবেচনায় যদি বলে পুলিশের মতো প্রতিষ্ঠানে নিয়োগ হয়, তাহলে সেটা কিন্তু আমরা যেই সংস্কৃতি থেকে সরে এসে নতুন বাংলাদেশের কথা ভাবছি, প্রত্যাশা করছি, ছাত্র জনতা যে আলো দেখাচ্ছে, স্বপ্ন দেখাচ্ছে, সেখানে সেই স্বপ্ন পূরণ কিন্তু সম্পূর্ণভাবে দুলিশাত হবে। আব্দুল্লাহ তুহিন, যমুনা নিউজ, ঢাকা।
জনগণ যাতে আরো বেশি নিরাপদ বোধ করে তাই সরকার সেনাবাহিনীকে বিচারিক ক্ষমতা দিয়েছে, এমনটা জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ডক্টর মোখলেসুর রহমান। দুপুরে সচিবালয়ে এক ব্রিফিংয়ে এই কথা জানান তিনি। বলেন, রাষ্ট্রীয় এবং জনস্বার্থে সেনাবাহিনী এই কাজে নেমেছে। অন্তর্বর্তী সরকার মনে করেছে রাষ্ট্রের প্রয়োজনেই এই সিদ্ধান্ত নেওয়া উচিত। পুরো বিষয়টি আইন শৃঙ্খলা প্রক্রিয়ার সাথে জড়িত বলেও জানান তিনি। আরও বলেন, জনস্বার্থে একসাথে সব বাহিনী এবং সরকারি কর্মকর্তারা কাজ করবে, এমন উদ্যোগের ফলে কেউ কারোর সাথে বিবাদে জড়াবে না, এমনটাও নিশ্চিত করেন এই সিনিয়র সচিব। জনবান্ধব পরিবেশে মানুষ চলাচল করতে পারে, সিকিউর ফিল করে, মানুষের মধ্যে যেন আস্থা থাকে, সব বাহিনী একসাথে একই আমব্রেলায় কাজ করছে, এই মেসেজটার জন্য এই ধরনের একটা ক্ষমতার আমরা কি বলবো যে আমাদের বিভিন্ন বাহিনী কাজ করে না, তো এটা আরেক বাহিনীকে বিধি মোতাবেকই তাদেরকে এই ক্ষমতা দেওয়া হয়েছে। এ বিষয়ে আরো কিছু বিস্তারিত জানবো। সচিবালয় থেকে সহকর্মী ভাস্কর ভাদুরী যোগ দিচ্ছেন। ভাস্কর, সেনাবাহিনীতে বিচারিক ক্ষমতা নিয়ে আর কি কি জানালেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র এই সচিব, একটু বিস্তারিত আমাদের জানাবেন। কলি, প্রথমে যে জিনিসটা বলবো যে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র এই সচিব যে বিষয়টির উপরে অত্যধিক গুরুত্ব দিয়েছেন তা হচ্ছে যে বর্তমান রাষ্ট্র ব্যবস্থার এবং রাষ্ট্র পরিস্থিতিতে বাংলাদেশের মানুষ নিজেদেরকে যাতে আরো বেশি নিরাপদ মনে করে সেই বিষয়ে সার্বিক ধরনের কার্যক্রম তুলে ধরার অংশ হিসেবে কিন্তু সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়ার যে আদেশ, সেই আদেশ দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এবং তিনি উল্লেখ করেছেন গত 5 আগস্টের পর থেকে বিভিন্ন ধরনের যে বিভিন্ন স্থানে গোলযোগ অথবা বিভিন্ন ধরনের বিশৃঙ্খলার পরিস্থিতির খবর বিভিন্ন সময় আসছে, সেই বিষয় থেকে উত্তরণের লক্ষ্যেই কিন্তু এমন কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। এবং তিনি আরেকটি বিষয় উল্লেখ করেছেন যে বিষয়টি আমরা বলতে পারি যে তিনি জোর দিয়েছেন যে সেনাবাহিনীর এই যে মাঠে নামা অর্থাৎ ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে মাঠে নামার বিষয়ে কিন্তু কোনো বাহিনীর সঙ্গে কোনো ধরনের কোনো দ্বন্দ্ব বা সংঘাত তৈরি হওয়ার কোনো সম্ভাবনা নেই। এবং বর্তমান রাষ্ট্র ব্যবস্থায় যে পরিস্থিতিতে চলছে সেই অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে যে লক্ষ্য যে সব বাহিনী এক ছাদের নিচে একটি দলগতভাবে কাজ করবেন এবং তাদের সকলেরই লক্ষ্য থাকবে বাংলাদেশের সাধারণ মানুষের যে নিরাপত্তা, সেই নিরাপত্তাকে নিশ্চিত করা। এবং সাংবাদিকদের পক্ষ থেকে তার কাছে যখন প্রশ্ন করা হয়েছিল যে সেনাবাহিনী এই যে ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে যে মাঠে নামছে সেই বিষয়টাকে কেন্দ্র করে সরকারি যে সকল নির্বাহী ম্যাজিস্ট্রেট আছে তাদের সাথে কোনো ধরনের কোনো সংঘাত অথবা অন্তঃসংঘাতে কোনো অথবা স্বার্থের দ্বন্দ্বতে জড়ানোর কোনো সম্ভাবনা আছে কিনা অথবা শঙ্কা আছে কিনা সে বিষয়ে কিন্তু তিনি কিন্তু স্পষ্টভাবে বলেছেন। আবার একই কথা, যেহেতু রাষ্ট্রের প্রতিটি নাগরিকের নিরাপত্তা নিশ্চিতের জন্যই এই কার্যক্রম সরকারের পক্ষ থেকে গ্রহণ করা হয়েছে, সেক্ষেত্রে কারোর সাথে কোনো দ্বন্দ্ব কিংবা কোনো ধরনের কোনো সংঘাত অথবা স্বার্থের বিষয়ে স্বার্থ সংশ্লিষ্ট কোনো বিষয়ে কোনো ধরনের কোনো সংঘাত হবে এমন কোনো শঙ্কা কিন্তু করা হচ্ছে না। সেক্ষেত্রে একটি বিষয়কে বারবার জোরদার করা হচ্ছে একটি বিষয়ের উপর, তা হচ্ছে যে বর্তমান পরিস্থিতিতে দেশের মানুষ নিজেদেরকে যাতে আরো বেশি নিরাপদ মনে করে তার প্রেক্ষিতে। এবং তিনি সবশেষ যে বিষয়টিকে লক্ষ্য করেছেন যে 60 দিনের যে মেয়াদ নির্ধারণ করে দেওয়া হয়েছে সেই 60 দিন মেয়াদ পর্যন্তই কিন্তু সেনাবাহিনী ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে মাঠে থাকবে। অনেক ধন্যবাদ আপনাকে ভাস্কর। রাজধানী সহ সারা দেশে ডেঙ্গুতে আক্রান্ত রোগীর সংখ্যা প্রতিনিয়তই বৃদ্ধি পাচ্ছে। সহকর্মী সুমাইয়া ঐশী সকাল থেকেই রাজধানীর বিভিন্ন হাসপাতালের খোঁজখবর রাখছেন। আরও একবার যুক্ত হবেন আমাদের সঙ্গে। ঐশী, একটু জানাবেন আজকে হাসপাতালের পরিস্থিতি এখনো পর্যন্ত, আপনি যা দেখলেন, রোগীদের সাথে আপনার কথা হয়েছে, প্রতিদিন কি পরিমাণ রোগীর সংখ্যা বাড়ছে বলে জানাচ্ছেন চিকিৎসকরা? প্রতিদিন রোগীর সংখ্যা ক্রমশ বেড়ে চলেছে। যেমন কালকে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি ছিল 88 জন, আজকে সেই সংখ্যার 90 জন ছাড়িয়েছে। অর্থাৎ প্রতিনিয়ত 20 থেকে 22 জন প্রতিদিন নতুন করে রোগী ভর্তি হচ্ছে ডেঙ্গু আক্রান্ত হয়ে। এবং নানান রকম তাদের আমরা দেখতে পাচ্ছি যে লক্ষণ দেখা দিচ্ছে। কারোর ক্ষেত্রে মাথা ব্যথা, কারো ক্ষেত্রে আমরা দেখতে পেয়েছি যে বমি ভাব, শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ ব্যথা করছে, এরকমও অনেকে বলছেন। এবং অনেকে আমরা এরকমও দেখেছি যে যারা প্রথম কয়েকদিন বুঝতেই পারেননি যে তারা ডেঙ্গু আক্রান্ত হয়েছেন। বিভিন্ন রকম লক্ষণ দেখা দেওয়ার পর, জ্বর হওয়ার পর, নাপা খাওয়ার পরও যখন জ্বর কমছে না তখন গিয়ে তারা হাসপাতালে শরণাপন্ন হয়েছেন। টেস্ট করার পর ধরা পড়ছে যে হ্যাঁ ডেঙ্গু হয়েছে। এবং এর ফলে কিন্তু অনেকটা দেরি হয়ে যাচ্ছে অনেকের ক্ষেত্রে, ফলে পরিস্থিতি কিন্তু তাদের শারীরিক পরিস্থিতি আরও অবনতি হচ্ছে, এরকমও চিকিৎসক
চিকিৎসকরা আমাদেরকে জানিয়েছেন। এবং আমরা দেখেছি যে হাসপাতালে কিন্তু রোগীর সংখ্যা অনেকটা। আমি এমন একজন রোগীর সঙ্গে কথা বলেছি যিনি গতকাল 5টি হাসপাতাল ঘুরেও কোনো সিট না পেয়ে পরবর্তীতে এসে সোহরাওয়ার্দী হসপিটালে এসে তার বাচ্চাকে ভর্তি করেছেন। এরকমও আমি এই হাসপাতালে দেখেছি যে একই বিছানায় 2 জন শিশুকে রাখা হয়েছে স্থান সংকুলন করবার জন্য। ফলে রোগীর সংখ্যা ক্রমশ বাড়ছে, যদিও প্রচণ্ড আশঙ্কাজনক পরিস্থিতি এখনও তৈরি হয়নি, তবে সেই পথেই কিন্তু আগাচ্ছে। যারা চিকিৎসক আছেন, বিশেষজ্ঞ আছেন, স্বাস্থ্য বিশেষজ্ঞ, তারা বলছেন যে যদি মশক নিধন কার্যক্রম এখন থেকে জোরালো করা না যায়, সেক্ষেত্রে এই পরিস্থিতি কিন্তু সামনে আরও ভয়াবহ হবে। এবং তারা বলছেন যে এখন কিন্তু ডেঙ্গুর বংশবিস্তার, অর্থাৎ মশার বংশবিস্তার করবার খুব উপযুক্ত সময়, বর্ষার শেষ দিকে এখন সময়টা। ফলে খুব দ্রুত মশক নিধন কার্যক্রম ত্বরান্বিত করা না গেলে ডেঙ্গু রোগীর সংখ্যা আরও বাড়বে এবং বিভিন্ন হাসপাতালে রোগীর সংখ্যা আরও বেশি পরিমাণ বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে। এবং সেই সঙ্গে কিন্তু আমরা দেখেছি যে চিকিৎসকরা বলছেন যে এখন যারা আক্রান্ত হচ্ছেন তাদের মধ্যে বেশিরভাগই দ্বিতীয় দফায় আক্রান্ত হচ্ছেন। এর আগে এক বা একাধিকবার তারা আক্রান্ত হয়েছেন ডেঙ্গুতে, এবং দ্বিতীয় দফায় যারা আক্রান্ত হচ্ছেন তাদের ক্ষেত্রে লক্ষণগুলো বা শারীরিক পরিস্থিতি আরও মারাত্মক। ফলে ব্যক্তি পর্যায় থেকে সতর্ক হওয়ার আহ্বান জানাচ্ছেন চিকিৎসক বা বিশেষজ্ঞরা। ধন্যবাদ আপনাকে ঐশী। যান্ত্রিক ত্রুটির কারণে সাময়িকভাবে বন্ধ আগারগাঁও থেকে মতিঝিল রুটের মেট্রো রেল চলাচল। তবে উত্তরা উত্তর থেকে আগারগাঁও পর্যন্ত চলছে মেট্রো রেল। কর্তৃপক্ষ জানায় যান্ত্রিক ত্রুটির কারণে সকাল 9:30টার পর থেকে আগারগাঁও থেকে মতিঝিলের অংশে মেট্রো রেল চলাচল বন্ধ হয়ে যায়। দ্রুততা সমাধানের চেষ্টা চলছে বলে তারা জানায়। যাত্রীরা জানান মেট্রো চলাচলের এক পর্যায়ে হঠাৎ করে সেটি বন্ধ হয়ে যায়। এরপর সাউন্ড সিস্টেম থেকে যাত্রীদের নেমে যাবার অনুরোধ করা হয়। মেট্রোর যাত্রীরা দ্রুত সেখান থেকে নেমে গিয়ে গণপরিবহনে করে নিজেদের গন্তব্যের উদ্দেশ্যে রওনা দেন। এতে করে বেশ ভোগান্তিতে পড়েন তারা। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের বাসায় তল্লাশি চালিয়েছে যৌথ বাহিনী। রিমান্ডে থাকা ছেলে শাফি মোদাসির জ্যোতিকে নিয়েই চালানো হয়েছে এই তল্লাশি। অভিযান চালিয়ে বাসভবন থেকে বিরল প্রাণীর মূল্যবান শিং চামড়া উদ্ধার করা হয়। সন্দেহভাজন আরও 4 জনকে কয়েক লাখ টাকা সহ আটক করা হয়। গভীর রাতে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামালের মণিপুরি পাড়ার বাসায় অভিযান পরিচালনা করে যৌথ বাহিনী। রিমান্ডে থাকা ছেলে জ্যোতির দেয়া তথ্যের ভিত্তিতেই এ তল্লাশি দাবি পুলিশের। প্রায় 3 ঘন্টা ধরে অভিযান চালায় যৌথ বাহিনী। এ সময় জ্যোতির রুম থেকে 2টি হরিণের শিং, একটি জেব্রা ও হরিণের চামড়া উদ্ধার করা হয়। এ সময় বাসভবন থেকে সন্দেহভাজন 4 ব্যক্তিকে আটক করে আইন শৃঙ্খলা বাহিনী। তাদের থেকে নগদ 3 লাখ টাকা এবং 2টি মোবাইল ফোন জব্দ করা হয়। অভিযানে নেতৃত্ব দেয়া তেজগাঁও জোনের এডিসি শায়রুল কবির বলেন, আটককৃতদের বিরুদ্ধে তেজগাঁও থানায় চুরির মামলা করা হবে। এছাড়া অস্ত্র ও মাদক মামলায় জ্যোতিকে জিজ্ঞাসাবাদের জন্য 2য় দফায় রিমান্ড চাওয়া হবে আদালতে। অভিযান করা অবস্থায় উক্ত আসামির ঘর থেকে অবৈধভাবে এই 3টে জিনিস আমরা উদ্ধার করি, অর্থাৎ হরিণের চামড়া, হরিণের শিং এবং জেব্রার চামড়া, এগুলো উদ্ধার করি। উদ্ধার করার পরে পরবর্তীতে আমরা জানতে পারি যে বাহির থেকে হলো 3 জনের কাছ থেকে 4 জনের কাছ থেকে এগুলো টাকা এবং উদ্ধার হয়। সেটা নিয়ে আলাদা একটা মামলা তেজগাঁও থানায় রুজু হচ্ছে। আশুলিয়া থানার একটি হত্যা চেষ্টা মামলায় গ্রেফতার জ্যোতি 4 দিনের রিমান্ডে আছেন, যা আজই শেষ হবে। শামীম রেজা, যমুনা নিউজ, ঢাকা। কুষ্টিয়া 4 আসনের সাবেক এমপি সেলিম আলতাফ জর্জকে গ্রেফতার করা হয়েছে। আজই তোলা হবে তাকে আদালতে। মোহাম্মদপুর থানার হত্যা মামলায় তার 10 দিনের রিমান্ড চাইবে পুলিশ। মঙ্গলবার রাতে রাজধানীর লালমাটিয়া এলাকা থেকে তাকে আটক করে গোয়েন্দা পুলিশ। সেলিম আলতাফ জর্জের বিরুদ্ধে কুষ্টিয়া এবং ঢাকার একাধিক হত্যা মামলা রয়েছে। সেলিম আলতাফ কুষ্টিয়া 4 আসন থেকে 2018 সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নে প্রথমবার এমপি নির্বাচিত হন, কিন্তু দ্বাদশ নির্বাচনে তিনি পরাজিত হন।